আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 21 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কি বলছো তুমি? তুমি ওকে ভয় পাচ্ছ না? আমি তো ভীষণ ভয় পাই। তেরে আসে আমার দিকে, যেন কাঁচায় আমার হাড়হাড্ডি থেকে মাংস ছিঁড়ে খাবে। রাইসা শুধু মুচকি হাসলো। তেজ ওদের কথা শুনে বিরক্ত। রাইসা রুমে ঢুকে খাটের উপর থেকে ঘুমন্ত ওরিওকে নিয়ে গেল। রাইসা একবার তাকালো ওরিওর দিকে। এতক্ষণ কি সুন্দর করে রাইসার কোলের উপর মাথা দিয়ে শুয়েছিল, একদম ছোট বাচ্চার মতো। রাইসার ক্ষণিকের জন্য হলেও নিজেকে কেমন মা মা লাগছিল। একটা বিড়ালের প্রতি যদি এত অনুভূতি হয়, তাহলে নিজের সন্তান হলে কেমন হয়? ভাবতেই লজ্জায় কুকড়ে গেছিল। সে তো সন্তানের আশা করে না, এই বাড়িতে থাকার মাথা গুজার একটা ঠাঁই পেয়েছে, এটাই অনেক। খাবার খেয়ে শুয়ে পড়েছে সবাই। আজকে মাহতাব নোয়ান কাজের জন্য বাইরে যাওয়ায় ফিরতে রাত হয়েছে। দরজায় বেল বাজলো, রাইসা এসে খুলে দিল। আজকাল মাহতাব নোয়ানকে দেখলেই বাবার কথা মনে পড়ে। লোকটা কত আদর করে মার্জিয়াকে যেমন আম্মু ডাকে, রাইসাকে কি আম্মু বলে সম্বোধন করে। কয়জন মেয়ের কপালে এমন শ্বশুর জুটে। রাইসা দরজা খুলতেই ক্লান্ত শরীর নিয়ে মুখে হাসি ঝুলালো রাইসাকে দেখে। তারপর বলল, তুমি এত রাতে এসেছো কেন আম্মু? সবাই কি ঘুমিয়ে গেছে? রাইসা মাথা নাড়ালো। রাইসা বলল, আম্মু হয়তো ওষুধ খেয়ে শুয়ে পড়েছে, তাই উঠতে পারেনি। মাহতাব নোয়ান বলল, আচ্ছা তুমি নিজের রুমে যাও, আমি দরজা দিয়ে দিচ্ছি। রাইসা বলল, আপনি ভাত খাবেন না আব্বু? মাহতাব নয়নের বুকটা যেন শীতল হয়ে গেল এমন মিহি কণ্ঠে। সেই মতোই জবাব দিল, অনেক রাত হয়েছে, কাল সকালে খেয়ে নিব আম্মু, তুমি যাও। রাইসার বড্ড খারাপ লাগলো। রাত হয়েছে আর মেহারিমা নয়ন ঘুমিয়ে আছে বলে সে খাবেন না, সেটা বুঝতে পেরেছে। তারপর বলল, আব্বু আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। মাহতাব নয়ন বলল, না না আম্মু, তোমাকে কষ্ট করতে হবে না, একটা রাত না খেয়ে থাকলে সমস্যা হবে না। রাইসা বলল, আপনি কি আমার হাতে খেতে চাচ্ছেন না আব্বু? রাইসা কথাটা বলেই মাথা নোয়ালো। তার বাবা যখন রাত করে ফিরতো, রাইসা খাবার বেড়ে দিতে গেলে বলতো, তোর মতো শকুনের হাতে খাবার খেলে আমার পাপ হবে। আমাদের সংসারে থেকে তো সংসারের অবনতি করেই যাচ্ছিস। তোর জন্য আমার রোহিণী আমাকে ছেড়ে চলে গেল। তুই তো দুনিয়াতে এসেছিস ধ্বংস নিয়েই। তোকে তো হাসপাতালে ঝুড়িতে ফেলে দিয়েছিলাম, কিন্তু ডাক্তাররা আমাকে পুলিশ কেস করার ভয় দেখালো। সেখানেও তোর জন্য আমাকে অপদস্থ হতে হলো। যদিও মাহতাব নোয়ানের আম্মুটাকে নিজের বাবার অনুভূতি ছিল, তাই ভেবেছিল বাবাকে না খেয়ে কিভাবে রাখবে, কিন্তু হয়তো সে একটু বেশিই ভাবছিল। রাইসার পা দুটো স্থির, শরীর যেন চুম্বকের সাথে আটকে গেছে। হঠাৎ করে মাথায় ছোঁয়া পেতেই উপর দিকে তাকালো। এটা একজন বাবার হাত, যেখানে হাজার বিশ্বাস আর ভরসা করা যায়। এভাবে তার মাথায় হাত রাখার কি কেউ ছিল? কেউ বলেনি আমি আছি। ছোট থেকে যে সন্তানকে লাঠিগুতো খেয়ে মানুষ হতে হয়েছে, সে এর মর্ম গভীরভাবে উপলব্ধি করতে পারে। তারপর বলল, যাও খাবার খোলো, আমি হাত মুখ ধুয়ে আসছি। আর আমার আম্মু যদি নিজ হাতে খাবার বেড়ে দিতে চাই, আমি সন্তান হয়ে কিভাবে না করব? মায়ের হাতে কয়জন খেতে পারে? রাইসার চোখে পানি, কিন্তু চোখের পাতা ফেলছে না, তাহলে যে গড়িয়ে পড়বে সাগর থেকে সমুদ্রে। রাইসা চট করে গিয়ে ডাইনিং এ খাবার বেড়ে দিল। ইতিমধ্যে মাহতাব নোয়ান হাজির হলো। বয়স 60 ঊর্ধ্ব, তার দেহের গড়ন বেশ ফিটফাট, সবসময় পরিপাটি। এজন্যই হয়তো তেজ এরকম ফিট থাকে। বাবার গুণাগুণ পেয়েছে, তবে মাত্রাতিরিক্ত। রাইসা দাঁড়িয়ে থেকে এটা ওটা দিচ্ছে, আর তিনি খাবার খাচ্ছেন। খাওয়া শেষ হলে মাহতাব নোয়ান চলে গেল। খাবার টেবিল গুছিয়ে রান্নাঘরের বাতিটা নিভিয়ে রাইসা যখন নিজের রুমের দিকে যাচ্ছিল, তখন বাড়িটা অদ্ভুত নীরব। রাত অনেক হয়েছে। ড্রয়িং রুমের বাতি নেভানোর জন্য টুইচে হাত দিতেই পেছন থেকে গম্ভীর গলায় তেজ বলল, বাতি নেভানোর প্রয়োজন নেই। রাইসা চমকে উঠল। পেছনে ঘুরে দেখে তেজ দাঁড়িয়ে আছে সিঁড়িতে, এক হাত পকেটে গুজে আরেক হাত ঝুলিয়ে ঝুলিয়ে নামছে। এত রাতে তেজ এখানে, রাইসা ভাবতেই পারেনি। আমতা আমতা করে বলল, আপনি? তেজ বলল, কেন, আমি কি আসতে পারবো না? রাইসা বলল, না না, তা কেন হবে? তেজ বলল, তাহলে কি হবে? রাইসা ফেসে গেছে, এখন কি জবাব দিবে? চুপচাপ দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে তেজ বলল, কফি করতে পারবে নাকি আজকেও গায়ে ফেলে দিবে? রাইসা কফির কথা শুনে চুপ করলো। সেই দিনের যে কাণ্ড হয়ে গেল, ভাবতেই খারাপ লাগে। কলেজ থেকে এসে ব্যান্ডেজ খুলেছে, কাটা জায়গাগুলো শুকিয়ে গেছে প্রায়। রাইসা বলল, জি পারবো। কেনই বা পারবে না? এই লোকটা তার স্বামী, স্বামীর আদেশ পালন করা প্রত্যেক স্ত্রীর দায়িত্ব। সেখানে তার জন্য রাইসা এমন বাবা মা পেয়েছে, তাকে সামান্য কফি খাওয়াতে কোনো সমস্যা নেই। সেদিন তো ইচ্ছে করে কফি ফেলে দেয়নি, টেবিলে পা লেগে পড়ে যেতে নিয়েছিল। রাইসা রান্নাঘরে কফি বানাতে গেল। পানিতে হাত ভিজতে চোখ মুখ খিচে উঠল। কাটা জায়গায় পানি পড়ার সাথে সাথে জ্বলন অনুভব করলো। দাঁত চেপে সহ্য করে কফি বানিয়ে ফেললো। তেজের ঘুম আসছিল না বলে নিচে এসেছে, যদিও অনেক আগে এসেছে। তার বাবা নিচে ছিল দেখে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকিয়েছিল মৃগনয়নীর পানে। কত সুন্দর যত্ন করে আর ভালোবেসে তার বাবাকে খাবার পরিবেশন করালো। আনমনেই ভাবলো, কি আছে ওই দুটি চোখে? আমি কেন এত ভাবছি?
ভাবতে ভাবতে মুখের সামনে কফি ধরলো রাইসা। আজকে আর কোনো ভুল হলো না, সোজা হাতে দেওয়ার জন্য এগিয়ে এসেছে আর খুব সাবধানেও। তারপর বলল, আপনার কফি। তেজ হকচকিয়ে সোজা হলো, নিজেকে স্বাভাবিক দেখিয়ে সামনে তাকালো। আজকেও রাইসার হাত কাঁপছে, কিন্তু সেই দিনের তুলনায় অনেক কম। তেজ কফির কাপ হাতে নিতেই আঙুল ছুঁয়ে গেল রাইসার আঙুলে। অস্বাভাবিক ঠান্ডা রাইসার হাত, কিছুটা ঝটকা খেলো তেজ। এই মেয়ের শরীর সাপের চেয়েও ঠান্ডা কেন? প্রকুশকে বলল, হাত এত ঠান্ডা কেন তোমার? রাইসা বলল, জি আমার হাত এরকম ঠান্ডা আগে থেকেই। তেজ বিস্ময় হলো, তারপর বলল, আশ্চর্য, কারো হাত এত ঠান্ডা কি করে হয়? শীতের সময় কি বরফ হয়ে যাও নাকি? কথাটা বুঝতে না পেরে রাইসা বলল, জি। তেজ আর কোনো উত্তর করলো না। কফিতে চুমুক দিবে তার আগে কি মনে করে বলল, আগে তুমি খেয়ে দেখো ঠিক আছে কিনা। রাইসা অবাক হলো, জি খেয়ে দেখুন তাহলেই বুঝবেন। তেজ গরম চোখে তাকিয়ে জবাব দিল, এক কথা এত বেশি বলতে হয় কেন? কি কফি বানিয়েছো, খাওয়া যাবে কি যাবে না আগে নিজে খাও। রাইসা কোনো উপায় না পেয়ে এক চুমুক নিয়ে তেজের দিকে বাড়িয়ে দিল। তেজ চট করে নিয়ে খেয়ে নিল পানির মতো। রাইসা সবে হা করেছে, খারাপ হয়নি খেয়ে দেখতে পারেন বলার জন্য, কিন্তু তেজের এমন কফিতে অধৈর্য আসে সেটা রাইসা জানতো না। রাইসা চুপ, চোখ নামিয়ে নিল। তেজ কপট রাগ দেখিয়ে হঠাৎ তার কবজি ধরে ফেললো। আচমকা টানে রাইসা কেঁপে উঠল আর গিয়ে তেজের পাশে সোফায় পড়ে গেল। এরকম আক্রমণে রাইসার জীবন যায় যায় অবস্থা। তেজের কাজ কারবার কোনো রুলস নেই। স্টেশন ছাড়া যেমন ট্রেন চলে, তেমনি তেজ চলে কথাবিহীন। কথার চেয়ে বেশি তার ব্যবহার চলে, যেটা দেখলে আলাদা করে কথা বলার প্রয়োজন পড়ে না। কবজির পাশে শুকিয়ে যাওয়া কাটা দাগে তার চোখ আটকে গেছে। রাইসা হাত ছড়িয়ে নিতে চাইলো, কিন্তু তেজ শক্ত করে চেপে ধরে আছে। তারপর বলল, এখানে কি হয়েছে? রাইসা ইতস্তত হয়ে জবাব দিল, কিছু না, কেটে গিয়েছিল। তেজ বলল, কিভাবে? আস্তে করে বলল, সেদিন কফির কাপে ভাঙা টুকরো লেগে কেটে গেছে। ড্রয়িং রুমে তখন গভীর রাতের নিস্তব্ধতা। দেয়ালের ঘড়ির কাঁটা টিকটিক শব্দ তুলে সময় গুনছে। জানলার কাজ ভেদ করে বাইরের ল্যাম্পপোস্টের আলোরা ভেতরে প্রবেশ করছে। দুই মানব মানবী একে অপরের দিকে নিস্তেজ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাইসা বারবার কয়েকবার ঘন ঘন পাপড়ি বিশিষ্ট পল্লব ফেললো। তেজের এমন তাকানোর কারণে অস্বস্তি লাগছে খুব। এরকম ছেলে মানুষ তার দিকে এভাবে তাকায়নি। তাকিয়েছে লেলিহান কুদৃষ্টিতে, যাতে ছিল নোংরা দৃষ্টি, নিষিদ্ধ চাওয়া পাওয়ার গল্প। একটু সুন্দর হওয়ার জন্য তাকে কম কিছু সহ্য করতে হয়নি। তেজ এখনো রাইসার কবজি শক্ত করে ধরে আছে। তার চোখ স্থির কাটা দাগে, দৃষ্টিতে কেমন স্বাভাবিক গাম্ভীর্য। ধীরস্বরে বলল, কফির কাপে ভেঙে কেটেছে। রাইসা মাথা নাড়ালো, জি। তেজ আঙ্গুল দিয়ে খুব আস্তে দাগের পাশটা ছুঁয়ে দেখলো। ছোঁয়াটা শক্ত নয়, অদ্ভুতভাবে খুবই সতর্কতার সহিত, যেন ভাঙা কাজ ধরছে। রাইসা কেঁপে উঠল পুরুষালী ছোঁয়ায়। তেজ বলল, ব্যথা করছে? রাইসা মাথা দুলালো, যার অর্থ ছিল একটু। তেজ আবারও বলল, হাতে সকালে ব্যান্ডেজ ছিল বুঝি? রাইসা নিচু স্বরে বলল, কলেজ থেকে এসে গোসল করার জন্য খুলেছিলাম। তেজ দাঁতে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, নিজের খেয়াল রাখতে পারো না? সারাদিন শুধু ভয় পেতে যাব। নিজের ভালো কি করলে হবে সেটা বুঝতে পারো না? ব্যথা কি আমার লাগবে না তোমার? রাইসা শুধু বসে বসে গুনছে, প্রত্যুত্তর করবে কি করে? তার কথা জানা থাকলে তো উত্তর করবে। তেজ কিছুক্ষণ চুপ, তারপর ধীরে ধীরে ছেড়ে দিল হাত, কিন্তু দৃষ্টি সরালো না। নীরবতা নেমে এলো আবারও। রাইসা ধীরে ধীরে সোজা হয়ে বসলো, দু হাতে জড়িয়ে ধরেছে। তার বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। এত কাছে তেজ, এটা সে অভ্যস্ত নয়। বাইরে হালকা বাতাসে গাছের পাতা কাঁপলো, শব্দটা ভেতরে এলো। তেজ হেলান দিয়ে বসলো সোফার পিঠে, কফির কাপ তুলে আবারও চুমুক দিল। তারপর বলল, তুমি আমাকে ভয় পাও? হঠাৎ প্রশ্নটায় রাইসা তাকালো সরাসরি, দৃষ্টি মিলল তাদের। অবুজের মতো তাকানো দেখে তেজ ফের বলল, মৃগনয়নী। রাইসা এই ডাকে চমকালো। তার তো একটা নাম আছে, সেটা তেজের মুখে কখনোই শুনলো না, শুধু মৃগনয়নী আর ঘুমটাবতী ছাড়া। যদিও কথা কখন হয় যে ডাকবে। নিজের দিকে তাকাতে তেজ কেমন নিজেকে অদ্ভুত মনে করলো। এই দৃষ্টি বারবার তাকে ঘায়েল করছে, নিজেকে নিজের মাঝে থাকতে দিচ্ছে না। খুরের মধ্যেই বলল, তোমার চোখ দুটো ভীষণভাবে আমাকে দুর্বল করে দিচ্ছে। কথাটা ধীর বলায় আর আগামাথা কিছু বুঝতে পারলো না রাইসা। জিজ্ঞেস করলো, কিছু বললেন? শুনতে পাইনি। তেজ সাথে সাথে সিংহের ন্যায় জবাব দিল, কফি চেয়েছি, দিয়েছো শেষ, আবার এখানে বসে আছো কেন? যাও এখান থেকে। বলে তেজ আর অপেক্ষা না করে নিজেই চলে গেল। রাইসা একা একা বসে রইল। আসলে তেজের মতিগতি বুঝা দেয়, কখন কি বলে আর কি করে নিজেই জানে না। রাইসা লাইট নিভিয়ে নিজের রুমে চলে গেল। তেজ তার রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, খুব রাগ হচ্ছে নিজের উপরই। বারবার রাইসার দিকে এভাবে হেলে যাচ্ছে, মনকে তাকে রাখার চেষ্টায় ব্যর্থ হচ্ছে। তাই এবার ঠিক করেছে এই মেয়েকে সবসময় রাগের চোখে দেখবে। একটা সিগারেট জ্বালিয়ে ঠোঁটের মাঝে ধরালো, ধোঁয়া ছেড়ে দিল শূন্যর মাঝে। নির্বাক আকাশের দিকে তাকালো, আকাশটাও কেমন নীরব তার মতোই। বড়ই অদ্ভুত লাগলো, এভাবে কখনো আকাশের দিকে সময় নিয়ে তাকানো হয়নি। সিগারেট শেষ করে বারান্দা থেকে রুমের দিকে পা বাড়ালো তেজ। আর এদিকে সকাল সকাল রাইসা নিচে নেমে পড়লো শাশুড়িকে সাহায্য করার জন্য। যদিও তিনি বারবার বারণ করেন, কিন্তু রাইসা সে এত বারণ না শুনে সাহায্য করার জন্য ছুটে আসে। সকালে উঠে রান্না করা রাইসার অভ্যস্ত, তাই হাত পা চুপ করে বসে থাকতে পারে না। হাজার অসুস্থতায়ও রান্না থেকে একদিনের ছুটি মেলেনি। মরার মতো জ্বর নিয়েও রান্না করে খাওয়াতে হতো।
তখন যদি পারে এখন সুস্থ থাকতে এমন মায়াবতী মায়ের সাথে সামান্য সাহায্য করে দিতে পারলে নিজেকে ভাগ্যবতী মনে হবে। মায়ের কোনো কাজে আসতে পারলে এতে তারই খুশি। রাইসা বেশ আনন্দের সহিত হাতে হাতে রুটি বেলে দিচ্ছে। মেহেরিমা নয়ন কিছুটা অবাকের সুরে বলল, তুমি এত সুন্দর আর এত তাড়াতাড়ি রুটি বানাচ্ছ কিভাবে? তোমার আম্মু বুঝি শিখিয়েছে? রাইসা মৃদু হাসলো, মনে মনে বলল, মা সে তো শেখানোর সময় পেল না, আর যে মা ছিল সে তো শিখিয়ে পড়িয়ে নিয়েছে। কাজ করতে হবে বই কি, নিজের স্বার্থের জন্যই শিখিয়েছিল। তবে সেই সময় তো মধুর ছিল না। এক পাতিল চালের গুঁড়া সেদ্ধ করে বসিয়ে দিয়েছিল, আর সামনে একটা মোড়া পেতে বসেছিল নাবিলা বেগম, সাথে নিয়েছিল কাঁচা বাঁশের বেত। রুটি না হলে হাতের উপরে একটা করে বাড়ি পড়তো, ব্যথায় কুকড়ে যেত হাত দুটো। তবে দয়াময়ী ছিলেন প্রচুর, কেননা হাত থেকে বেলুনি রেখে যদি উপরে উঠিয়ে দেখতো তার ভালোবাসার বেত হাতের জন্য দ্বিগুণ বাড়ি পড়তো। এই ভয়ে রাইসাও হাত উঠাতো না, দাঁত দিয়ে ঠুট চেপে ধরে আঘাত সহ্য করত। চোখের পানি রুটিতে পরে ভিজে ভিজে নরম হয়ে যায়। রুটিও হয়তো রাইসার ব্যথায় ঝটপট সুন্দর হতে লাগলো। 15টা বেতের বাড়ি খাওয়ার পর রাইসা রুটি বানানো শিখে ফেলেছে। শুধু যে রুটির পেছনে এমন সুন্দর ইতিহাস রচিত ছিল তা নয়, রাইসা যা কাজ জানে সবার পেছনে লুকায়িত আছে এক দুর্বিষহ সত্য। নয়তো যেখানে 18 বছরের মেয়েরা মেট ঠুকিয়ে আগুন জ্বালাতে পারে না, সেখানে 8 বছরের রাইসা রান্নার কাজে নিয়োজিত ছিল। যার ঘরে মা নেই, খোঁজ নিলে দেখা যাবে প্রতিটা মেয়ের জীবনে এমন একজন দক্ষ নাবিলা বেগম আছেন, যিনি নিজ দায়িত্বে নিজের সন্তানের মতো পরম যত্ন নিয়ে সব কাজ শিখিয়ে দেন। এত ভালোবাসা অনেকেই সহ্য করতে না পেরে প্রতিবাদ করে, আবার অনেকেই জীবনের ভয়ে হার না মেনে অক্ষরে অক্ষরে পালন করে বেদবাক্যে। রাইসা তার হাতের শেষ রুটি বানিয়ে তাওয়াতে দিল। মেহেরিমা নয়নের দৃষ্টি রাইসাতে আটকে গেল। নাবিলা বেগমের সেই দিনের কথা মনে পড়ল। বিয়ের দিন বলেছিল রাইসা খুব ভালো কাজ করতে পারে, সব কাজের এতটাই দক্ষ, মানুষের মতো করে খুদ বের করা বড়ই কঠিন ব্যাপার নয়, বরং অসাধ্যও বটে। রিম কলেজে আসার সময় ভার্সিটি গেট থেকে পেছন পেছন আসছে নির্ঝর। আজব কথা যে রিম কোনো পাত্তাই দিচ্ছে না, তার চেয়ে সিনিয়র তারপরও এত দেমাক। মনে মনে কিছুটা রাগ হলো নির্ঝরের। এগিয়ে এসে রিমের হাত ধরলো। মাঝপথে এমন হাত ধরায় রিম খেপে গেল, দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন ভাইয়া। নির্ঝরের কোনো হুঁশ নেই, সে শুধু একটা কথাই জানতে চাই, রিম কেন তাকে ইগনোর করছে। সে ভালোবাসার কথা বলল, তার জন্য রিপ্লাই দিল না। রিম আবারও বলল, হাত ছাড়ুন বলছি। নির্ঝর শয়তানি হাসি দিয়ে বলল, হাত ধরেছে যখন আর ছাড়ার প্রশ্নই আসে না। রিম বলল, আপনি হাত ছাড়বেন নাকি আমি অন্য কিছুর ব্যবস্থা করতে বাধ্য হব? নির্ঝর বলল, কি করবে বেবি? বলে গাল এগিয়ে দিল নির্ঝর। লজ্জামাখা হাসি নিয়ে বলল, চাইলে তুমি দিতেই পারো 2-1টা চুমু, আমি মোটেও বারণ করব না। কিন্তু একটা কথা, আমি উত্তর না পাওয়া পর্যন্ত তোমার হাত ছাড়ছি না। এখানে এমন কেউ নেই যে এই হাত ছাড়াতে সক্ষম হবে, বুঝেছো? রিম হাত টানাটানি করছে। যতই হোক একটা ছেলের সাথে পেরে ওঠা মুশকিল, আর সেই হাতটা যদি জানোয়ার রূপী মানুষের হয় তাহলে সে তো আরো ভালোভাবে অসম্ভব। রিম বলল, তাই নাকি? কারো পক্ষেই সম্ভব নয়। কথাটা কর্ণগোচরে আসতে নির্ঝর পেছনে ঘুরে তাকালো। সাথে সাথে রিমের ধরে রাখা হাত ছেড়ে দূরত্ব বজায় রেখে বলল, আসসালামু আলাইকুম স্যার। আপনি? কোন রকমের সালামের উত্তর নিয়ে বলল, কেন আমাকে আশা করনি বুঝি? নির্ঝর তো মনে মনে বলল, এসে যখন পড়েছেন আমার কাজে বাধা হয়ে আসার কি আছে? মুখে হাসি ঝুলিয়ে বলল, না স্যার, তেমন কিছু না। রিমের দিকে তাকিয়ে বলল লোকটি, তুমি কিসে পড়ো? রিম বলল সে কোথায় পড়ে। শুনে বলল, তুমি যাও। রিম চলে গেল। তবে যাওয়ার আগে পেছনে ঘুরে আরেকবার দেখে নিল, সাগায় ক্লিন শেপ দাঁড়িয়ে আছে এক যুবক, যাকে দেখে নির্ঝর ভয়ে হাত ছেড়ে দূরে দাঁড়িয়েছে। রিম এতটুকু বুঝতে পেরেছে এটা ভার্সিটির স্যার। তারপর চলে গেল সেখান থেকে। তারপর বলল, তো বলো, এভাবে মেয়েদের ডিস্টার্ব করতে দারুণ মজা লাগে নাকি? নির্ঝর বলল, জি না স্যার, আসলে আপনি যা ভাবছেন তেমনটা নয়। স্যার বলল, এক্সপ্লেন শুনতে চাইনি, চলে যাও এখান থেকে। দ্বিতীয় দিন যেন এমন কিছু আমার চোখে না আসে। তাহলে কি হতে পারে ফলাফল আশা করি বুঝতে পেরেছো। আর মেয়েটা ছোট, তোমার এতটুকু কমন সেন্স নেই। নির্ঝর বলল, সরি স্যার। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই।